আসসালামু আলাইকুম সবাইকে। টেস্ট জেতায় বোলাররা এবং বাংলাদেশ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে যাচ্ছে দুটো টেস্ট খেলার জন্য, যেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই খবরটা বেশ পুরনো, তবে নতুন খবর যেটা সেটা হচ্ছে বাংলাদেশ তারা আসলে প্রস্তুতি নিয়ে যেতে চায় এই 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 টেস্ট সিরিজটা খেলার জন্য, বিকজ এটা কিন্তু ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি অনেকের জন্য। আপনারা দেখবেন যে পঞ্চ পাণ্ডব যাদের বলা হতো বাংলাদেশের, যেখানে তামিম ইকবাল ছিলেন, যেখানে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সবাই ছিলেন। এই পাঁচজনের মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ তাদের ঘরের মাটিতে গিয়ে খেলেছেন কয়জন? শুধুমাত্র একজন। 2003-এ যেই টেস্ট সিরিজটা বাংলাদেশ খেলতে গিয়েছিল সেই দলের মধ্যে মাশরাফি বিন মুর্তজা ছিলেন এবং তিনিই একমাত্র ওই পঞ্চপাণ্ডবের যিনি অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট খেলার তার অভিজ্ঞতা রয়েছে। সাকিব আল হাসান তার কালারফুল ক্যারিয়ারে কোনো দিন অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলতে পারেননি। বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র 100 টেস্ট খেলা মুশফিকুর রহিম, তিনিও কিন্তু অপেক্ষায় রয়েছেন। এই সিরিজটা খেলতে গেলে তার প্রথম টেস্ট হবে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার মাটিতে। তো এইগুলো কিন্তু আসলে বড় বড় একটা মাইলস্টোন। মানে আমরা কিন্তু অবাকই হই যে পুরো ক্যারিয়ার শেষ হয়ে গেছে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে তাদের সঙ্গে টেস্ট খেলা হয়নি। সেই আক্ষেপটা অন্তত মুশফিকুর রহিমের ঘোচাবে, যদিও সেটা তামিম ইকবালের আর ঘোচাচ্ছে না। তিনি এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সুতরাং তার নেতৃত্বে অন্তত এই কাজটা হচ্ছে। এবং তার সতীর্থ মুশফিকুর রহিম, যিনি 2005-এ টেস্টে ডেবিউ পেয়েছিলেন, তাও আবার লর্ডসে, তিনি ফাইনালি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারবেন, যেটা তার জন্য গর্বের, আমাদের জন্য বেসিক্যালি অনেক গর্বের ব্যাপার। তবে এই যে জিম্বাবুয়ে সিরিজটা বাংলাদেশ রিসেন্টলি খেললো, যেটা এই বছরে বাংলাদেশের তৃতীয় টেস্ট ছিল বাই দ্য ওয়ে, পাকিস্তানের সঙ্গে হোমে দুটো টেস্ট খেলেছিল বাংলাদেশ, সেই দুটোতেই বাংলাদেশ জিতেছে, 2-0-তে জিতেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে একটা ভালো পর্যায়ে আমরা রয়েছি। তারপরে জিম্বাবুয়ে সফরে গেলাম, সেখানে গিয়ে একটা মাত্র টেস্ট, সেটা হারলাম। ওভারঅল 2026-এ বাংলাদেশ 3টা টেস্ট খেলেছে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে অস্ট্রেলিয়া 2026-এ কয়টা খেলেছে টেস্ট বলেন, গেস করেন? মাত্র একটা। তারা কিন্তু ওই যে জানুয়ারিতে অ্যাশেজের যে শেষ টেস্টটা খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, সেটার পর কিন্তু আর টেস্ট ক্রিকেটই খেলেনি, তারা ওয়ানডে এবং টি20 খেলে যাচ্ছে। সো এটাও কিন্তু তাদের টেস্ট সামারের বলতে গেলে প্রথম একটা ফেজ বা প্রি সামারে প্রথম তাদের অ্যাসাইনমেন্ট, যেখানে তাদের ঘরের মাটিতে একটা টেস্ট সিরিজ হবে এবং সেখানে বাংলাদেশ তাদের অপোনেন্ট। তারাও বেশ সিরিয়াসলি কিন্তু ব্যাপারটাকে নিচ্ছে। তবে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্টের কথাটা কেন বলছি, সেই টেস্টে বাংলাদেশ ইনিংস এবং 85 রানে হারার পর যখন প্রশ্নের মুখে পড়েছিলেন টিম ম্যানেজমেন্ট, তারা কিন্তু বলেছেন, স্পেশালি ব্যাটিং কোচ যিনি আছেন মোহাম্মদ আশরাফুল, তিনি বলেছিলেন যে বাংলাদেশ সেই টেস্টটা আসলে অনেকটা প্রস্তুতি ছাড়া খেলতে গিয়েছিল এবং সেটার পেছনের মূল যে কারণটা তিনি বলেন যে অ্যাওয়ে কন্ডিশনে গেলে বা সেখানে খেলতে হলে কিন্তু একটু আগে ভাগে পৌঁছাতে হয় এবং তারপর অন্তত একটা বা দুটো ওয়ার্ম আপ প্রস্তুতি ট্যুর ম্যাচ খেলতে হয়। তাতে করে প্লেয়াররা তখন ধাতস্থ হবেন এবং তারপর হয়তো টেস্ট সিরিজটায় তারা ভালো করার মতো একটা প্রিপারেশন নিতে পারবেন, কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন। এই বিষয়টা আমরা শেষ দেখেছিলাম বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিল। আমার মনে আছে সেই প্রবাবলি সেটা 2024-এর এন্ডের দিকে ছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ যায় এবং সেখানে কিন্তু প্রস্তুতি ম্যাচ তারা খেলে এবং সেই প্রস্তুতি ম্যাচ, 3 দিনের প্রস্তুতি ম্যাচ যখন খেলেছে বা ট্যুর ম্যাচ খেলেছে, তারপর যখন বাংলাদেশ টেস্ট খেলতে গিয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ একটা টেস্ট জিতেছিল। এবং 2005-এর কথাও বলি, মুশফিকুর রহিমকে খুঁজে পাওয়া গেছে কিভাবে, তিনি যে আসলে তার ডেবিউটাও পেয়েছেন সেটারও কিন্তু কৃতিত্ব দিতে হবে একটা ট্যুর ম্যাচকে। কারণ ইংল্যান্ডের সঙ্গে ওই 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলার ঠিক আগে বাংলাদেশ একটা ট্যুর ম্যাচ খেলেছিল 3 দিনের এবং সেই ম্যাচটাতে মুশফিকুর রহিম 115 রান করেছিলেন, যেখানে ন্যাশনাল টিমের অন্য প্রতিষ্ঠিত তারকারা তারা একেবারেই কিছু করতে পারেননি এবং সেখান থেকে কিন্তু মুশফিকুর রহিমকে কিপ করে প্রথম টেস্টেই তাকে কিন্তু 11-এ সুযোগ দেওয়া হয়েছে, তার ডেবিউটা দেওয়া হয়েছিল টেস্ট ক্রিকেটে। সো ওয়ার্ম আপ বা ট্যুর গেমগুলোর মধ্যে একটা আইডিয়া অন্তত পাওয়া যায় যে সেই কন্ডিশনের জন্য আপনার বেস্ট সুটেড ব্যাটিং বোলিং লাইন আপে কারা থাকতে পারেন। এবং অস্ট্রেলিয়ার এই সিরিজটার আগে একটা ভালো খবর যেটা, সেটা হচ্ছে একটা প্রস্তুতি ট্যুর ম্যাচ বাংলাদেশ খেলার সুযোগ পাচ্ছে এবং সেই ম্যাচটা 6 থেকে 8 অগস্ট অনুষ্ঠিত হবে, ডারউইনেই অনুষ্ঠিত হবে। এবং ক্রিকেট অস্ট্রেলিয়া তারা কিন্তু তাদের কোনো প্রভিশনাল বা কোনো ধরনের স্টেট টিমকে বাংলাদেশের সঙ্গে খেলাচ্ছে না। অস্ট্রেলিয়া 11 নামে বা ক্রিকেট অস্ট্রেলিয়া 11 নামে তারা একটা স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে বেশ কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেটাররাও রয়েছেন এবং ডোমেস্টিক স্টলওয়ার্ডসরা রয়েছেন। খুবই শক্ত একটা প্রতিপক্ষ হবে বাংলাদেশের জন্য ডেফিনেটলি, এবং খুব ভালো একটা প্রস্তুতি হবে বলে আমার মনে হয়। এই দলটায় কারা কারা রয়েছেন আপনাদেরকে দেখাচ্ছি, সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন। সেখানে অবভিয়াসলি তাদের বিভিন্ন স্টেটের প্লেয়াররা রয়েছেনই, তবে সবচেয়ে বড় যে নামগুলো, স্যাম কনস্টাস ডেফিনেটলি দি ওপেনার, অ্যাশেজে তাক লাগানো পারফরমেন্স দিয়েছিলেন, ইন্ডিয়ার সঙ্গে ভালো পারফর্ম করেছিলেন। এবং উসমান খোয়াজা যেহেতু এখন রিটায়ারমেন্টে চলে গেছেন, তার জায়গায় এখন অস্ট্রেলিয়া যেহেতু ওপেনারের খোঁজ করছে, সেই জায়গায় কিন্তু স্যাম কনস্টাস তার নামটা কিন্তু চলে আসতেই পারে এবং তিনি এই ট্যুর ম্যাচে ডেফিনেটলি থাকছেন। কার্টিস প্যাটারসন রয়েছেন, তিনিও এই ট্যুর ম্যাচে থাকতেন। জশ ফিলিপে, তিনিও এই ট্যুর ম্যাচে থাকছেন, তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার। এবং সেই সাথে নেথান লায়নের উত্তরসূরি যাকে বলা হতো, যে অফ স্পিনার কোরি রকি
চিওলি, রকি চিওলি তিনি রয়েছেন এবং তাকেও ফেস করতে হবে বাংলাদেশের। এবং এছাড়া ক্যাম্বেল থমসন আছেন, ওয়াদিয়া রয়েছেন, ওয়াইলি রয়েছেন, জেভিয়ার ক্রোন রয়েছেন, ডোরান আছেন, জেকবস আছেন, কেলোওয়ে আছেন, ম্যাকফেডেন আছেন এবং মেনজিস তারা রয়েছেন। সো বাংলাদেশ অন্তত একটা ট্যুর ম্যাচ খেলতে পারছে, সেটা একটা পজিটিভ দিক ডেফিনেটলি। বাট আমি আসলে যেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছিলাম, থাম্বনেইলে যেখানে আমরা দেখছিলাম যে আহ, এক গাদা বোলারের ছবি দিয়েছে, এক গাদা পেসারের ছবি দিয়েছে, সেই আপডেটটা দিয়ে ভিডিওটা শেষ করতে চাই। বাংলাদেশ এই মুহূর্তে তাদের টেস্ট ইতিহাসের সবচাইতে শক্তিশালী বোলিং ইউনিট নিয়ে বা অন্তত পেস বোলিং ইউনিট নিয়ে তারা একটা টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে এবং অ্যাওয়ে কন্ডিশনে যাচ্ছে। 2022-এর সঙ্গে যদি কম্পেয়ার করি, সেই 2022-এর স্কোয়াডের মধ্যেও হ্যাঁ পেসাররা ছিলেন সেখানে, তবে এবার যে পেসারদের লাইন আপ তার সঙ্গে কিন্তু আসলে কোনোভাবে বাংলাদেশের টেস্ট ইতিহাসের কোনো পর্যায়ে এই মানের বোলারদের একটা কালেকশন আমরা দেখি না। বোলারদের নামগুলো একে একে বলি: শরীফুল ইসলাম রয়েছেন, নাহিদ রানা রয়েছেন, তাসকিন আহমেদ রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন, খালেদ আহমেদ রয়েছেন। সো এই সিরিজটায়, অস্ট্রেলিয়া সিরিজে আমার মনে হয় বাংলাদেশ মিনিমাম 5জন পেস বোলার নিয়ে যাবে এবং 16 সদস্যের একটা স্কোয়াড হতে পারে। সে জায়গায় 5জন পেসার ডেফিনেটলি থাকবেন। দুটো টেস্ট মিলিয়ে এমনও হতে পারে কোনো টেস্টে 4জন পেসারও নামিয়ে দিতে হতে পারে। সো সেই রকম একটা জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ ডেফিনেটলি 5জন পেসার ক্যারি করবে। সেই 5 পেসার কারা হবেন? আমার সিলেকশন বলছে যে এই 5জনকে হয়তো বাংলাদেশ নিয়ে যেতে পারে তাদের সঙ্গে। এবাদত হোসেন এই তালিকার মধ্যে নেই, তিনি ছুটি নিয়েছেন এবং তার অনাগত সন্তানের অপেক্ষায় তারা রয়েছেন। ডেফিনেটলি অল দ্য বেস্ট, কংগ্রাচুলেশনস টু এবাদত হোসেন। বাট এই ট্যুরটা তিনি মিস করছেন এবং মাউন্ট মাঙ্গানুইতে যেই তাক লাগানো বোলিংটা করেছিলেন আসলে সেই ছন্দে তিনি অবশ্য নেই ইঞ্জুরি থেকে ফেরার পর। তবে এবাদতকে বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে কিছুটা। খালেদ আহমেদ তিনি একটা এক্স ফ্যাক্টর হয়ে যেতে পারেন, আমার কাছে মনে হয় যে খুবই এফিসিয়েন্ট একজন বোলার, লাইন লেন্থ ঠিকঠাক রাখতে পারেন, বলে এখনো গতি আছে, তার এক্সপিরিয়েন্স আছে এবং অনুকূল কন্ডিশন পেলে তিনি ভয়ঙ্কর হতে পারেন, সেটা কিন্তু আমরা খুব ভালো মতনই জানি। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই 5জন, আমরা যদি বলি শরীফুল লেফট আর্ম বোলিংটা করতে পারেন, দুদিকে বল মুভ করাতে পারেন, উচ্চতা রয়েছে, হাইট রয়েছে, এক্সপিরিয়েন্সও ইতিমধ্যে হয়ে গেছে, টেস্ট ক্রিকেটে বেশ ভালো করছেন। হাসান মাহমুদ আমার মনে হয় যদি সুইঙ্গিং কন্ডিশন পান সেই জায়গায় এফেক্টিভ হবেন। খালেদ আহমেদ খুবই এফেক্টিভ হবেন এবং সেই সাথে ডেফিনেটলি নাহিদ রানাকে তো সাথে নিতেই হবে। নাহিদ রানার ইনজুরির যে স্ট্যাটাসটা সেটা যতদূর বুঝতে পারছি যে তার রিকভার করতে সময় লাগবে, বাট বাংলাদেশ তাকে ডেফিনেটলি ক্যারি করবে, নিয়ে যাবে। ভিসার বিষয়াদি আছে, যদি সেকেন্ড টেস্টও তিনি খেলতে পারেন তারপরও তাকে কিন্তু ক্যারি করে নিয়ে যাওয়া হবে এবং মোস্ট লাইকলি তিনি সেকেন্ড টেস্টটা খেলবেন, সেরকমই একটা চিন্তা ভাবনা করেই বাংলাদেশ নিয়ে যাবে তাকে। সো এই যদি চিন্তা হয় এবং প্রথম টেস্টে যদি নাহিদ রানা না থাকতে পারেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি 3জন পেসার খেলায়, আমার মনে হয় তাসকিন আহমেদ সেখানে ডেফিনেটলি সুযোগ পাবেন। তিনি কিন্তু লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার বড় একটা টাকার অফার ক্যান্সেল করে দিয়ে তিনি কিন্তু টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন, নিজেকে প্রস্তুত করছেন, প্র্যাকটিস করছেন এবং ফিট রাখার চেষ্টা করছেন যেন প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট দুটোই যেন খেলার তিনি সুযোগ পান। সো তিনি অন্তত বুঝতে পারছেন যে এই সিরিজটার গ্র্যাভিটি কত বেশি। সো তাসকিন খেলবেন আমার মনে হয়, সেই সাথে শরীফুল এবং খালেদ বা শরীফুল এবং হাসান মাহমুদ এরকম একটা লাইন আপও হতে পারে। যদি 4জন হয় সেই ক্ষেত্রে হাসান মাহমুদ, খালেদ থাকবেন। আর সেকেন্ড টেস্টে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখবো, হয়তো খালেদের জায়গায় নাহিদ রানা ঢুকলেন। আপনার কাছে আসলে কি মনে হয় যে যদি 3জন বাংলাদেশ 11-এ রাখে পেসার, কোন 3জনের থাকা উচিত? এবং ডেফিনেটলি যদি 4জন রাখা হয় তাহলে কে বাদ পড়বেন? এই বিষয়টা আপনারা জানিয়ে দিন কমেন্ট করে। এবং এই পেসারদের নিয়ে আপনাদের আশা ভরসা কি? বাংলাদেশকে আদতে ফাইট দিতে পারবে কিনা অস্ট্রেলিয়াকে এই পেস বোলিং ইউনিটটা দিয়ে? সেটাও আপনাদের কাছ থেকে মতামত আশা করছি। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।